ঘোষণা। এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে একটি কাল্পনিক সৃষ্টি। এতে ব্যবহৃত সমস্ত চরিত্র, স্থান, ঘটনা এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে এর কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই অনুষ্ঠান কোনো প্রকার হিংসা, আত্মহত্যার প্রবণতা, কুসংস্কার, মাদকাসক্তি, ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এই অনুষ্ঠানের সমস্ত বিষয়বস্তু কপিরাইট আইনের দ্বারা সুরক্ষিত। ইন্ট্রো। সুপ্রভাত। বাংলা সাহিত্যের অভাবনীয় কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি স্বর্ণেন্দু ম্যাটা শো। আমাদের আজকের গল্পের নাম হেডমাস্টার। লেখক প্রভাস রঞ্জন ঘোষ। গল্পের মূল চরিত্রে অনিমেষ, হেডমাস্টার। শুরু হচ্ছে দি স্বর্ণেন্দু ম্যাটা শো। একদম। আর আজকের এই পর্বটা আমাদের এই গভীর বিশ্লেষণটা সত্যি খুব স্পেশাল হতে চলেছে। ঠিক, আমরা আজকে এমন একটা গল্প নিয়ে আলোচনা করব যা শুধু একটা গল্প নয়, একটা মনস্তাত্ত্বিক সফর বলা যায়। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। দৃশ্যপটটা একটু কল্পনা করুন। জ্যৈষ্ঠ মাসের আগুন ঝরানো রোদ, আকাশে এক টুকরো মেঘ নেই, আর সূর্য যেন আক্ষরিক অর্থে আগুন ঢেলে দিচ্ছে। আর তার মধ্যে সেই বর্ধমানগামী কর্ড লাইনের একটা গাদাগাদি ভিড়ের ট্রেন। একদম তাই। সেই হাঁসফাঁস করা গরমে ঘামে ভেজা এক তরুণ ডাব বিক্রেতা, আমাদের গল্পের অনিমেষ, হঠাৎ থমকে দাঁড়াল। কারণ জানলার ধারের সিটে এমন একজন বসে আছেন, হ্যাঁ, যার মুখোমুখি হওয়ার কথা সে গত কয়েক বছরে স্বপ্নেও ভাবেনি। তার স্কুলের সেই দাপুটে হেড স্যার, যিনি একসময় তাকে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই যে এত বছর পর ওই রকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে গুরু আর শিষ্যের দেখা হলো, এর ভেতরের সমীকরণটা কিন্তু মারাত্মক। সেটাই। এই দৃশ্যটা শুধু পুরনো পরিচয়ের একটা কাকতালীয় মোলাকাত নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে এমন একটা মনস্তাত্ত্বিক সংঘাত যা আমাদের বাধ্য করে ভাবতে যে প্রকৃত শিক্ষা আসলে কোথায় পাওয়া যায়। ঠিক। আর তীব্র অপমান কিভাবে একজন সাধারণ মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে, সমীকরণটা বুঝতে গেলে প্রথমেই ওই জ্যৈষ্ঠের দাবদাহের দিকে তাকাতে হবে। আচ্ছা, রোদটার সাথে কি কোনো গভীর সম্পর্ক আছে? অবশ্যই। লেখক পরিবেশের এই প্রখর উত্তাপকে খুব সুকৌশলে ব্যবহার করেছেন ওই দুটি মানুষের ভেতরের চাপা আগ্নেয়গিরিটাকে বোঝানোর জন্য। ও আচ্ছা, বাইরের রোদটা আসলে ভেতরের উত্তাপের একটা রূপক। একদম। ট্রেনের ওই কামরায় দাঁড়িয়ে অনিমেষ যখন নিজের হাতে ডাব কেটে তার একসময়ের জম হেডস্যারের হাতে তুলে দিচ্ছে, সেখানে কিন্তু কোনো ক্ষোভ বা প্রতিশোধ স্পৃহা নেই। নেই, কিন্তু থাকাটাই তো স্বাভাবিক ছিল। হ্যাঁ, কিন্তু এখানে আছে এক অদ্ভুত আত্মসমর্পণ। তবে এই শান্ত সমর্পণের জায়গায় পৌঁছানোর জন্য অনিমেষকে যে কি পরিমাণ মানসিক রক্তক্ষরণের ভেতর দিয়ে যেতে হয়েছে, সেটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে, তাই তো? ঠিক ধরেছেন। এই গল্পটা আসলে রাতারাতি বদলে যাওয়ার গল্প নয়, এটা তিল তিল করে নিজের আত্মমর্যাদা গড়ে তোলার আখ্যান। বার্ষিক পরীক্ষায় ইংরাজের প্রেসি নকল করতে গিয়ে সে অমূল্যবাবুর হাতে ধরা পড়ে যায়। আর তাকে সোজা হেডমাস্টার অতুল্য সেনের কাছে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, শাস্তি হিসেবে কান ধরে ওঠবস আর নীল ডাউন। এই প্রথম অপমানের দাগটা তার মনে বেশ গভীরভাবেই বসে গিয়েছিল। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটে এর কিছুদিন পর। শনিবারের সেই নীতিশিক্ষা ক্লাস। ঠিক। নিস্তব্ধ ক্লাসরুমে হেড স্যার কর্তব্যপরায়ণতা নিয়ে খুব ভারী ভারী কথা বলছেন যে কর্মে বিন্দুমাত্র ফাঁকি দেওয়া চলবে না। আর ঠিক তখন ঠিক তখন ওই পিনপতন নিস্তব্ধতার মধ্যে অনিমেষ উঠে দাঁড়িয়ে শটান বলে বসে, স্কুলে আপনি নিজেই তো প্রায় অনুপস্থিত থাকেন স্যার, আপনার অনুপস্থিতি কি কর্তব্য পালনের ত্রুটির মধ্যে পড়ে না? ওরে বাবা, তৎকালীন সমাজ ব্যবস্থা আর স্কুলগুলোর কাঠামোর কথা ভাবলে এটা শুধু মারাত্মক নয়, রীতিমতো একটা ভূমিকম্পের মতো ব্যাপার। স্পর্ধাটা ভাবুন একবার। আসলে অতুল্য সেন শুধু একজন কড়া হেডমাস্টার ছিলেন না, এখানে একটা বিষয় সবচেয়ে আকর্ষণীয়, তার বেশভূষা। পরনে সাদা ধুতি পাঞ্জাবি আর পায়ে লাল বুট জুতো। লাল বুট? এটা তো একটা অদ্ভুত কম্বিনেশন। হ্যাঁ, কারণ তিনি ছিলেন জেলার একজন অত্যন্ত দাপুটে রাজনৈতিক নেতা, শাসক দলের অন্যতম প্রধান মাথা। পার্টি অফিস আর স্কুল দুটো জায়গাতেই তার কথার উপর কথা বলার সাহস কারো ছিল না। তার কাছে শৃঙ্খলা ছিল অন্ধ আনুগত্যের নামান্তর। একদম।
যখন একটা সামান্য ছাত্র ভরা ক্লাসে দাঁড়িয়ে তার সমালোচনা করল, সেটা শুধু তার ব্যক্তিগত অহংকারে নয়, তার সেই লৌহ কঠিন শৃঙ্খলার ভিত্তিমূলেই সরাসরি আঘাত এনেছিল। কিন্তু আমার মনে হয় এখানে হেড স্যারকে একটু বেশি আড়াল করার চেষ্টা চলছে। কেন মনে হচ্ছে আপনার? আরে একজন ছাত্র সে যত বড় ভুলই করুক, ভরা ক্লাসের শিক্ষকের ভণ্ডামির মুখোশ তো খুলে দিয়েছে। অনিমেষ তার মিথ্যে বলেনি। তা বলেনি ঠিকই। হেডমাস্টার সত্যি তো পলিটিক্স করার জন্য স্কুলে আসতেন না, অথচ ক্লাসে এসে সততার লেকচার দিচ্ছিলেন। তাহলে একজন ছাত্রের এই সোজা কথার উত্তর না দিয়ে তাকে বাঘের মতো হুঙ্কার দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া, রোদে নীল ডাউন করানো। হ্যাঁ, আর স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া, এটা কি শুধুই ইগোতে আঘাত লাগার ফল নয়? এখানে তো হেডস্যারের নিজেরই উচিত ছিল নিজের ভুলটা স্বীকার করা। আসলে বিষয়টা এত সাদাকালো নয়। ইগোর চেয়েও বড় বিষয় ছিল তার শৃঙ্খলার ইমারত। অতুল্য সেনের মতো মানুষেরা বিশ্বাস করতেন যে অথরিটিকে প্রশ্ন করা মানেই গোটা সিস্টেম ভেঙে পড়া। তা বলে একটা বাচ্চাকে এভাবে? না, মানে অনিমেষের কথাটা হয়তো চরম সত্যি ছিল, কিন্তু সেটা বলার জায়গা আর ধরনটা ছিল ওই সময়ের গুরু-শিষ্য সম্পর্কের প্রচলিত কাঠামোর সম্পূর্ণ বাইরে। আচ্ছা, মানে শিক্ষকের ভুল ধরাটা একটা ট্যাবু ছিল। ঠিক। একজন শিক্ষকের, তাও আবার জেলার একজন ক্ষমতাবান নেতার ভুল ধরাটা তার চোখে ছিল স্পর্ধা। আর অনিমেষের দিক থেকে দেখলে এর মধ্যে একটা বেপরোয়া সততা ছিল ঠিকই, কিন্তু সেটা ছিল কৈশোরের অপরিপক্ক আবেগ। কিন্তু সেই অপরিপক্ক আবেগের মাসুলটা কিন্তু তাকে সারা জীবন ধরে দিতে হলো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের পরের ঘটনাটা। ঠিক, উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন অনিমেষের জীবনে বেকারত্বের অন্ধকার নেমে এলো, তখন তো সেই পুরনো রাগের জেট টেনেই হেডস্যার তাকে ধ্বংস করার চেষ্টা করলেন। ধ্বংস ঠিক নয়। আরে এখানেই আমার সবচেয়ে বড় আপত্তি। মাথার ওপর বিধবা মায়ের দায়িত্ব, পেটে খিদে। অনিমেষ জানে যে অতুল্য সেন চাইলে তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে একটা সাধারণ চাকরি অনায়াসেই করে দিতে পারেন। হ্যাঁ, সে তো অনেক আশা নিয়ে তার কাছে গিয়েছিল। কিন্তু হেডস্যার কি করলেন? কোনো ভদ্রতার তোয়াক্কা না করে তাকে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিলেন। এটা তো একজন শিক্ষকের কাজ হতে পারে না। শুনতে খুব রূঢ় লাগছে ঠিকই। একজন ক্রিমিনালও তো সমাজে সুযোগ পায় শোধরানোর। একটা ছাত্রের পুরনো ভুলের জন্য তাকে এভাবে গলাধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়াটা কি কোনোভাবেই জাস্টিফাইড? এটা তো তার ক্যারিয়ার পুরোপুরি শেষ করে দিতে পারত। যদি আমরা একে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বাইরে থেকে দেখলে এটা চরম নিষ্ঠুরতা আর ক্ষমতার অপব্যবহার মনে হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক তো বটেই। কিন্তু এই প্রত্যাখ্যানের মনস্তত্ত্বটা একটু অন্যভাবে বিশ্লেষণ করা যেতে পারে। হেডস্যারের এই আচরণটা অনেকটা ভ্যাকসিনের মতো কাজ করেছিল। ভ্যাকসিন মানে রোগ প্রতিরোধের জন্য? ঠিক। ভ্যাকসিন দেওয়ার সময় শরীরে জ্বর আসে, কষ্ট হয় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা বাইরের নির্মম পৃথিবীর ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি করে দেয়। আচ্ছা। ভেবে দেখুন, যদি সেদিন অতুল সেন নিজের ক্ষমতা জাহির করার জন্যই হোক বা একটু দয়া দেখিয়েই হোক অনিমেষকে একটা কেরানির চাকরি দিয়ে দিতেন, তাহলে কি হতো? সে অন্তত একটু শান্তিতে খেতে পড়তে পারত, তার বিধবা মাকে নিয়ে আর অনাহারে দিন কাটাতে হতো না। সেটা ঠিক। কাক ভোরে উঠে ট্রেনের কামরায় চা বিক্রি করতে হতো না, আর দুপুরে কাঠফাটা রোদে দাঁড়িয়ে ডাব কাটতে হতো না। আপনি বলছেন এটা অ্যান্টিবডি, কিন্তু ওভারডোজ হয়তো রোগী মারাও যেতে পারত। হ্যাঁ, যেতে পারত, কিন্তু এখানেই একজন শিক্ষকের জাজমেন্ট কাজ করে। শান্তিতে খেতে পড়তে পারত ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তার মেরুদণ্ডটা চিরকালের মতো বেঁকে যেত। মানে সে চিরকাল ওই দয়ার উপর নির্ভরশীল হয়ে থাকত। একদম। সে সারা জীবন ওই অতুল্য সেনের দয়ার দান হিসেবে নিজেকে দেখত। আত্মমর্যাদা বলে তার আর কিছু অবশিষ্ট থাকত না। এটা একটা পয়েন্ট বটে। যখন কেউ চারপাশ থেকে সমস্ত দরজা মুখের ওপর বন্ধ করে দেয়, তখনই মানুষের ভেতরের বেঁচে থাকার আসল জেদটা তৈরি হয়। অনিমেষের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। সে বুঝতে পেরেছিল যে এই পৃথিবীতে কেউ তাকে করুণা করবে না, তাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। ঠিক তাই। হেডস্যার জানতেন যে অনিমেষের মধ্যে ওই আগুনটা আছে। নীতিশিক্ষার ক্লাসে যে ছেলেটা অত বড় একজন নেতার মুখের উপর কথা বলতে পারে, তার ভেতরে যে একটা ইস্পাতের মতো কাঠিন্য আছে, সেটা তিনি ঠিকই চিনেছিলেন। কিন্তু এই লড়াইটা কিন্তু মোটেই সোজা ছিল না। আমরা যদি একটু তলিয়ে দেখি, উচ্চশিক্ষিত একটা ছেলে যে হয়তো আরামদায়ক অফিসে বসে কাজ করার স্বপ্ন দেখেছিল, তাকে নামতে হলো হকারির পেশায়। হ্যাঁ, কাক ভরে মায়ের তৈরি চা নিয়ে ট্রেনের হকারদের সাথে টেক্কা দিয়ে ব্যবসা করা। আবার দুপুরে ডাবের ভারী বস্তা টানা।
এই হাড়ভাঙা খাটুনি তাকে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলেছিল। এর একটা মানসিক দিকও আছে কিন্তু। মানসিক দিক বলতে মানে ট্রেনের কামরায় তার পুরনো কোনো সহপাঠী হয়তো তাকে ওই অবস্থায় দেখেছে, তাকে হয়তো অবজ্ঞার চোখে দেখেছে। সেই সমস্ত অপমান তাকে গিলতে হয়েছে। হ্যাঁ, সেটা তো খুবই কষ্টের। কিন্তু এই যে অনিমেষ নিজের পায়ে দাঁড়ালো, এটা তো তার নিজের কৃতিত্ব। এর জন্য আমরা হেড স্যারকে কেন ক্রেডিট দেব? তিনি তো তাকে জেনে শুনেই বিপদে ফেলেছিলেন। ক্রেডিট দেওয়ার বিষয়টা আসছে কারণ ওই আঘাতটাই ছিল টার্নিং পয়েন্ট, মানে একটা অনুঘটক হিসেবে কাজ করেছিল। অনুঘটক? হ্যাঁ, জীবনে অনেক সময় একটা শক্ত দেয়াল না পেলে মানুষ বুঝতে পারে না সে কতটা জোরে ধাক্কা দিতে পারে। জ্ঞান বা শিক্ষা তখনই মূল্যবান হয় যখন তা বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। আচ্ছা। প্রত্যাখ্যান তাকে ধ্বংস করেনি, বরং তাকে কঠোর পরিশ্রমে সৎপথে জীবন ধারণের অনুপ্রেরণা জুগিয়েছে। প্রতিদিনের এই সংগ্রাম তার ভেতরের খাটটুকু পুড়িয়ে তাকে নিখাদ মানুষে পরিণত করেছে। আর এই কারণেই ট্রেনের কামরায় যখন পুনরায় হেডস্যারের সাথে তার দেখা হয়, তখন সে কোনো করুণাপ্রার্থী বেকার যুবক নয়। একদম। সে একজন পরিশ্রমী, সৎ এবং আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। সে বুক ফুলিয়ে নিজের উপার্জনের টাকায় কেনা ডাব তার শিক্ষককে খাওয়াতে পারে। তার চোখে চোখ রেখে কথা বলতে পারে। আর ঠিক এখান থেকেই বিষয়টা সত্যিই খুব চমকপ্রদ হয়ে ওঠে। হ্যাঁ, রবিবারের সকালের ওই দৃশ্যটা। ওই ট্রেনের সাক্ষাতের পর হেডস্যার যখন অনিমেষকে রবিবার সকালে তার বাড়িতে ডাকলেন, তখন তো পাঠক হিসেবে আমারও মনে হচ্ছিল, এই রে, আবার হয়তো কোনো নতুন অপমান জুটবে কপালে। হ্যাঁ, মনে হওয়াই স্বাভাবিক যে ডাবের দাম দেওয়ার নাম করে ডেকে হয়তো আবার পুরনো কোনো রাগ মেটাবেন। কিন্তু সেখানে ঘটল এক অভাবনীয় ঘটনা। ডাবের দাম দেওয়ার পাশাপাশি হেডস্যার তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন, একটা চাকরির সুপারিশপত্র। এবং শুধু একটা সাধারণ চিঠি নয়, একটা স্থায়ী চাকরির গ্যারেন্টি। হেডস্যার তাকে বুঝিয়ে দিলেন যে সে যেভাবে লড়াই করে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে তাতে তিনি মুগ্ধ। ওয়াও! এখানে কিন্তু অতুল্য সেনের সেই রাজনৈতিক নেতার মুখোশটা আর নেই। এখানে তিনি একজন খাঁটি শিক্ষক, যিনি দূর থেকে তার ছাত্রের এই রূপান্তরটা খেয়াল করেছেন। তিনি হয়তো মনে মনে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন। একদম। কবে ছেলেটা নিজের যোগ্যতায় প্রমাণ করবে যে সে আর করুণার পাত্র নয়। কিন্তু আসল চমকটা তো দিল অনিমেষ। সে অত্যন্ত বিনয়ের সাথে ওই চাকরিটা ফিরিয়ে দিল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ধাক্কা ছিল হেডস্যারের জন্য। সে বলল যে এই হকারি করেই সে তার সংসার চালানোর মতো আত্মবিশ্বাস পেয়ে গেছে। এখন আর তার অন্যের সুপারিশ বা করুণার দরকার নেই। ঠিক। সে শুধু ওই ডাবের দামটুকু না নিয়ে নিজের গুরুকে সামান্য সেবা করার অধিকারটুকু চাইল, মানে ওই গুরুদক্ষিণা আর কি। এটা একটা বিশাল স্টেটমেন্ট। একজন বেকার যুবক যে প্রতিদিন রোদে পুড়ে ডাব বিক্রি করে, সে একটা নিশ্চিত চাকরি ফিরিয়ে দিচ্ছে স্রেফ নিজের আত্মসম্মানের উপর ভর করে। হ্যাঁ, সে যেন বুঝিয়ে দিল যে সে এখন আর পরিস্থিতির শিকার নয়, সে তার নিজের জীবনের রিংমাস্টার। অসাধারণ। এই জায়গাটাই হল গল্পের সবচেয়ে আইকনিক মুহূর্ত। আর অন্যদিকে অতুল্য সেনের দিকটা খেয়াল করুন। যখন অনিমেষ ওই কথাগুলো বলছে, তখন ওই বজ্রকঠিন লৌহ মানবের ভেতরেও একটা তোলপাড় শুরু হয়ে গেছে। বাইরে থেকে শক্ত হলেও ভেতরে ভেতরে। হ্যাঁ, তার মনস্তত্ত্বটা অনেকটা মরুভূমির মতো। বাইরে থেকে দেখলে মনে হবে শুধুই রুক্ষ বালি, কিন্তু একটু খুঁড়লেই দেখা যাবে ভেতরে একটা জলের ধারা বয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর উপমা দিলেন। তিনি বুঝতে পারলেন যে তার ছাত্র আজ তাকে ছাপিয়ে গেছে। যে ছেলেটাকে তিনি একদিন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আজ সে নিজের পায়ে দাঁড়িয়ে তারই দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করা স্পর্ধা দেখাচ্ছে। কিন্তু এবারের স্পর্ধাটা কোনো অপরিণত আবেগ থেকে নয়। একদমই না, এটা এসেছে খাঁটি আত্মমর্যাদা থেকে। কিন্তু হেডস্যার তো বাইরে থেকে সেটা প্রকাশ করলেন না। উল্টে ধমক দিয়ে বললেন যে ছাত্রের ভালো মন্দ দেখা তার কর্তব্য, আর অবাধ্যতা তিনি বরদাস্ত করবেন না। তাই চিঠিটা তাকে নিতেই হবে। হ্যাঁ, এই যে শাসন আর স্নেহের একটা অদ্ভুত মিশেল। এটাই কি তৎকালীন গুরু শিষ্য সম্পর্কের আসল চেহারা ছিল? ঠিক তাই। এটা এমন একটা সম্পর্ক যেখানে সম্মানটা শুধু ভয় থেকে আসে না, আসে গভীর শ্রদ্ধা থেকে। হেডস্যার তাকে চাকরিটা দয়া করে দেননি, তিনি সেটা দিয়েছিলেন অনিমেষের যোগ্যতার পুরস্কার হিসেবে। আর অনিমেষ সেটা গ্রহণ করেছিল গুরুর নির্দেশ হিসেবে, করুণা হিসেবে নয়। একদম। তিনি তার গাম্ভীর্যের আবরণটা খুঁজতে দেননি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তিনি একজন গর্বিত পিতা। আগুনের তাপে পুড়িয়ে নিখাত সোনা তৈরি করার মতোই তিনি ছাত্রকে পুড়িয়েছিলেন। ছাত্রকে শুধু বইয়ের বিদ্যা দিলেই হয় না,
তাকে পৃথিবীর রুক্ষতার সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে হয়। হ্যাঁ, এই কঠিন বাস্তবের পাঠটাই অতুল্য সেন অনিমেষকে দিয়েছিলেন। তাহলে এই পুরো আলোচনা থেকে এর মানে কি দাঁড়াচ্ছে? গুরু শিষ্যের মধ্যকার এই যে একটা তীব্র আবেগের টানাপোড়েন, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃত শিক্ষা কখনোই শুধু বইয়ের পাতায় থাকে না। একদমই না। আসল শিক্ষা আসে জীবনের রূঢ় আঘাত থেকে, অপমান থেকে এবং সেই খাদের কিনারা থেকে নিজের শক্তিতে উঠে দাঁড়ানোর ক্ষমতার মাধ্যমে। ঠিক। আর যারা এই আলোচনা শুনছেন তাদের জীবনের সাথেও এর একটা গভীর মিল আছে। হ্যাঁ, মানে জীবনে চলার পথে আমরা অনেকেই কোনো না কোনো সময় আমাদের মেন্টর, বস বা কোনো শিক্ষকের কাছে রূঢ় প্রত্যাখ্যানের শিকার হই। তখন মনে হয় পৃথিবীটা বুঝি শেষ হয়ে গেল। কিন্তু এই গল্প আমাদের শেখায় যে সেই প্রত্যাখ্যানে ভেঙে না পড়ে তাকেই নিজের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হয়। সম্মান কেউ কাউকে হাতে তুলে দেয় না, তার নিজের রক্তজল করা কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্জন করে নিতে হয়। আমাদের বুঝতে হবে যে পৃথিবীর কোনো বড় সাফল্যই মসৃণ পথে আসে না। যখন চারপাশে সব দরজা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই মানুষের ভেতরের আসল ক্ষমতাটা বেরিয়ে আসার সুযোগ পায়। একদম। অতুল্য সেনের মতো মানুষটা জীবনে না থাকলে হয়তো অনেক অনিমেষই নিজেদের সত্যিকারের ক্ষমতাটা কোনোদিন বুঝতেই পারত না। আচ্ছা, আজকের এই আলোচনা শেষ করার আগে আমি একটা গভীর প্রশ্ন ছুড়ে দিতে চাই। হ্যাঁ, বলুন। আমরা দেখলাম কিভাবে একজন কড়া, আপাতদৃষ্টিতে নিষ্ঠুর মেন্টর একটা ছেলের জীবন গড়ে দিল। কিন্তু একটু তলিয়ে ভাবুন তো, যদি অতুল্য সেন সেদিন অতটা নির্দয় না হতেন এবং সহজেই অনিমেষকে একটা চাকরি দিয়ে দিতেন, তাহলে কি অনিমেষ কোনোদিন তার নিজের ভেতরের এই অদম্য শক্তির সন্ধান পেত? খুব ভাবার মতো একটা প্রশ্ন। এদের মতো করে ভাবার জন্য রেখে দিয়ে আমরা আজকের এই গভীর বিশ্লেষণের সমাপ্তি টানছি। জীবনের কঠিন আঘাতগুলোকে নিজের শক্তি বানাতে শিখুন আর নিজের লড়াইটা লড়ে যান।